করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড ২০১ জনের প্রাণহানি। সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে ১২৪। মিলছে না শয্যা, অক্সিজেন। প্রথম দিনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি। করোনা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ ৯ মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতেই রদবদল। চলছে শপথ। ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের ৩০০ কোটি টাকার বেশি আত্মসাতের শঙ্কা। ব্যবস্থা নিতে চিঠি। পিকে কাণ্ডে সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। করোনা সংক্রমণে দেশে বেড়েই চলেছে মৃত্যু। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন রেকর্ড ২০১ জন। খুলনা ও ঢাকা বিভাগে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা বিভাগের নতুন হটস্পট এখন টাঙ্গাইল ও ফরিদপুর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আছে অক্সিজেন সংকটও। অনেক হাসপাতালের বাইরে রোগীদের দীর্ঘ লাইন এখন। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে খুলনা বিভাগে ৬৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৯ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৬৬ ও জেলায় ১২ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ১,৬৯৫টি নমুনা পরীক্ষায় ৫৮৫ জন শনাক্ত হয়েছেন। হার ৩৪.৫%। আমার রোগী নিয়ে এসেছি ৮টায় সকাল। এখন পর্যন্ত কোনো ভর্তির কোনো ফয়সালা দেয় না, ভর্তি নেবেই না, তারা ডিক্লেয়ার দিয়ে দিছে। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো তো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল, আর আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আনতেছি। জুনের তুলনায় জুলাইয়ে করোনার দাপট আরো ভয়াবহ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিস্থিতি নাজুক। জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু যশোরে ১২ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১০ জন। রাজশাহী বিভাগে করোনায় ১৮ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৭%। করোনার নতুন হটস্পট বরিশাল ও ময়মনসিংহ। বরিশালে মারা গেছেন ৫ জন আর ময়মনসিংহে ৪ জন। ময়মনসিংহে এরই মধ্যে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বারিন্দাতে আর মেঝেতে বিভিন্ন জায়গায় হাসপাতালে রোগী অনেক। আমার মা আপনার করোনা ধরেন যেন আপনার অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাট আমরা আইসিইউতে বেড পাচ্ছি না। ঢাকা বিভাগের নতুন হটস্পট টাঙ্গাইল ও ফরিদপুর। করোনায় ফরিদপুরে ৭ জন ও টাঙ্গাইলে ৬ জন মারা গেছেন। টাঙ্গাইলে শনাক্তের হার ৫১% আর ফরিদপুরে ৪৬%। এছাড়া ২৪ ঘন্টায় ঝিনাইদহে ৮ জন, সিলেটে ৬ জন, শেরপুর ও জামালপুরে ১ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ৪ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে আইসিইউ তো দূরের কথা, রাজধানীর কোভিড হাসপাতালে একটি শয্যা পাওয়াই এখন দুরূহ হয়ে উঠেছে। হাসপাতালে চাপ বাড়ায় রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে মিলছে না ভর্তির অনুমতিও। আর সরকারি কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় সবাই ভিড় করছেন ডিএনসিসি হাসপাতালে। সংক্রমণের হারের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত ৩০০ বেড শেষ হয়েছে কবেই। রোগীর সংখ্যা এখন ৪০০-রও বেশি। তবু প্রতিদিনই ৫০ জনের বেশি রোগী বাড়ি পাঠিয়েও ঠাঁই মিলছে না হালকা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের। আমরা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে, আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। আবার যাদের অবস্থা বেশি খারাপ, অর্থাৎ আইসিইউ দরকার, তাদের বাধ্য হয়েই ফিরিয়ে দিতে হচ্ছে অন্য হাসপাতালে। সাধারণ বেড আছে কিন্তু অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, এখন বললো যে না, ওরা আইসিইউ লাগবে মাস্ট। ভর্তি নিবে না। আমরা এখন প্রাইভেট হাসপাতালের দিকে যাব, দেখি ভাবতেছি। আর আইসিইউ ও এইচডিইউ খালি থাকায় গুরুতর সব রোগী যেন ভিড় করেছে ডিএনসিসি কোভিড হাসপাতালে। তাই এই হাসপাতালে তৈরি হয়েছে দীর্ঘ সারি। দৌড়াদৌড়ি বলতেছি যে আইসিইউ রুমের খালি নেই বলে, এই জন্য বলে এই রুমে যাও, ওই রুমে যাও, এখানে যাও, এখানে যাও, কত কত আধা ঘন্টা ধরে রুগী এখানে রেখে দিচ্ছি। এখনো হাতে গোনা কয়েকটি আইসিইউ খালি থাকলেও এমন অবস্থা চলতে থাকলে এই সক্ষমতা ফুরিয়ে যাবার শঙ্কা হাসপাতাল পরিচালকের। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। আর অধিদপ্তর বলছে রোগী না কমলে হাসপাতালের হাহাকারও কমবে না। অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানোও কঠিন কাজ। মঙ্গলবার দেশে প্রথমবারের মতো শনাক্ত ছাড়ায় ১১,০০০-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
2 মাস বন্ধ থাকার পর টিকা নিবন্ধন শুরু হবার প্রথম দিনই নিবন্ধন করেছেন 1 লাখের বেশি মানুষ। আগামী সপ্তাহে সারা দেশে আবারও গণহারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ। এদিকে কোভ্যাক্সের আওতায় 25 থেকে 30 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। সিনোফার, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার। আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। বুধবার প্রথম দিনেই নিবন্ধন করেছেন প্রায় 1 লাখের বেশি নাগরিক। 90,000 এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। এট এ টাইম যখন হাজার হাজার মানুষ একই সাথে চেষ্টা করছে তখন সাময়িকভাবে কিছুটা সমস্যা ছিল, কিন্তু এখন আমরা এটা ক্লাউডে যেহেতু নিয়ে গিয়েছি, এখন এটা সক্ষমতা আমরা বাড়াচ্ছি যাতে করে সমস্যাটা কম হয়। এর মাঝেই কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্টের শুরুতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা বাংলাদেশ পেতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি 2.5 মিলিয়নের নিচে না, এরকম আশা করি। তাছাড়া ইউরোপিয়ানরা তাদেরও আমরা কন্ট্যাক্ট করেছিলাম, সেইগুলো আসা শুরু হয়েছে। সেইটাও কোভ্যাক্সের আন্ডারে আমরা আরও প্রায় 10 লক্ষ এরকম পাবো। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ শুরু করতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব, ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে। আশা করি 2-4 দিনের মধ্যেই শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত 1 কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে আবারও পানির নিচে কলকাতা। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জলাবদ্ধতা, জনজীবনে দুর্ভোগ। ভারতে করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ 9 কেন্দ্রীয় মন্ত্রী। কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে না পারায় সমালোচনার জন্য তারা পদ ছাড়লেন। শিক্ষামন্ত্রী সহ মোট 9 জন রয়েছেন পদ ছাড়ার তালিকায়। এর আগে মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ঘোষণা দেন মোদী সরকার। ভারতে এপ্রিল ও মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, দেখা দেয় অক্সিজেন সংকট। হাসপাতালের শয্যা ও ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। বিভিন্ন গণমাধ্যম বলছে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মোদী সরকার মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন। নতুন মন্ত্রিসভায় মোট 43 জন শপথ নিচ্ছেন। গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া 338 কোটি টাকা আত্মসাতের শঙ্কায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। দেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের নানা লোভনীয় অফারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। নিয়ম বহির্ভূত নানা কর্মকাণ্ডে ইভেলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বারবার, গণমাধ্যমেও খবর এসেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয় 14 মার্চ পর্যন্ত ইভেলের মোট সম্পদ ও দায়ের ফারাক অন্তত 6 গুণ। মোট সম্পদ মাত্র 91 কোটি 69 লাখ 42,846 কোটি টাকার বিপরীতে দায় আছে 407 কোটি 18 লাখ 48,994 টাকা। গ্রাহকের দায় মেটাতে 403 কোটি টাকা থাকার কথা থাকলেও কোম্পানিটির হাতে সম্পদ আছে 65 কোটি টাকা। এই হিসাবে মাত্র 16.14% গ্রাহককে পণ্য সরবরাহ অথবা অর্থ ফেরত দিতে পারবে ইভেলি.com। এমন অবস্থায় 338 কোটি 62 লাখ 18,178 কোটি টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে একাধিক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রেখে করা হয়েছে ই কমার্স নীতিমালা। এরপরই দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইভেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO সেল। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।
এর ফলে তারা নিজেদের বা নিজ কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে বা স্থানান্তর করতে পারবেন না। কর ফাঁকির অভিযোগে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পিপলস লিজিং সহ 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদারের হাজার হাজার কোটি টাকা লোপাটে জড়িত থাকার অভিযোগে নাম আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের। এই মামলায় গ্রেফতার 2 আসামির জবানবন্দিতেও উঠে আসে আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে সুরের অর্থ লেনদেনের বিষয়টি। গত 22 জুন এই আর্থিক অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের আলোচিত এই কর্মকর্তা। সুরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তৎপর হয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এই ধারাবাহিকতায় কর ফাঁকির অভিযোগে বুধবার সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর। তাদের ব্যাংক হিসাব হতে অর্থ তোলা ও স্থানান্তর কার্যক্রম স্থগিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে চিঠি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পছন্দ করে হালদারের সঙ্গে যে আমরা তদন্ত করতেছি যে পুরো এই বিষয়টা নিয়ে আদালতে বিভিন্ন জন সাক্ষ্য দিচ্ছে, সেই সাক্ষ্য তো তাদের নাম আসছে। এই তদন্ত করে একটা পাঠ আছে এসকে সুর এবং তার ওয়াইফ এসকে সুর চৌধুরী এবং তার ওয়াইফের কর ফাঁকির বিষয় নিয়ে আমাদের তদন্ত চলমান আছে। চলমান তদন্তের একটা অংশ হিসেবে আমরা তার ব্যাংক হিসাব জব্দ করে দিচ্ছি। এর আগে যখন এসকে সুর এবং তার ওয়াইফের ব্যাংক খাস করা হয়েছে, একটা পর্যায়ে এসে আজকে যখন ফিক্স করে দেওয়া হয়েছে। এনবিআর এর চিঠিতে তাদের হিসাব স্থগিত করে ব্যাংক আমানতের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ সময় শখানেক নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির হওয়ায় সারা দেশের মতোই কঠোর বিধিনিষেধের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়। 16 মাস ধরে হল বন্ধ থাকায় ক্যাম্পাস জনশূন্য। তবে এর মধ্যেই মঙ্গলবার রাতে ধুমধাম করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপসম্পাদক এস.এম. রিয়াদ হাসানের জন্মদিন পালন করা হয়। সার্জেন্ট জহুরুল হক হল এবং টিএসসি এলাকায় 2 দফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জড়ো হন শখানেক নেতাকর্মী। বিষয়টি স্বীকার করে নিয়ে এস.এম. রিয়াদ হাসান জানান, ছোট ভাইদের অনুরোধে ক্যাম্পাসে কেক কাটতে গিয়েছিলেন তিনি। আমার মা তো কোভিড আক্রান্ত, ধরেন আপনার হসপিটালে ভর্তি, আমি তো ক্যাম্পাসে আসছি, কারণ জুনিয়র ছোট ভাইরা ওরা আবদার করছে একটা কেক কাটতে। সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষ বলছে, বইপত্র নিতে কয়েকজন সহ হলে ঢুকেছিলেন ওই ছাত্রলীগ নেতা। পরে ছাত্রলীগ সভাপতি সেখানে যোগদান করেন। 3-4 জন ছিল আর ছাত্রলীগের প্রেসিডেন্ট আসছিলেন, ওখানে শুভেচ্ছা জানাইছে, জানা চলে গেছে। টিএসসিতে একটা বড় অনুষ্ঠান হয়েছে। ছাত্রলীগের নিয়ম ভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট জায়গাগুলোর জন্য দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মকর্তা এবং হল প্রশাসন আছে, তারা দেখবেন কি হয়েছে, কেন হয়েছে। বৈশ্বিক মহামারীতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রক্টর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিপাতে ভাসল কলকাতা সহ আশপাশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে চলে বিকেল 4:30 পর্যন্ত। প্রায় 2.5 ঘন্টার বৃষ্টিপাতে কলকাতার বেশ কয়েকটি এলাকায় কোমর পানি সমান জমে যায়। জলাবদ্ধতার কারণে নাজেহাল মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আষাঢ়ের বৃষ্টিপাতে ফের জলাবদ্ধতার কবলে কলকাতা। উত্তর কলকাতার আমহার স্ট্রিট, শিয়ালদা, ইন্টালি, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ ধর্মতলার বেশ কিছু এলাকায় বুধবার এভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একইভাবে ভেসে গেছে দক্ষিণ কলকাতার যাদবপুর, যোধপুর পার্ক, বেহালা, সাউদার্ন অ্যাভিনিউর মতো ব্যস্ততম এলাকাগুলো। শুধু কলকাতা শহর নয়, রাজধানীর বাইরে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকাতেও তৈরি হয় এই জলাবদ্ধতা। সমস্ত দোকানে জল ঢুকে গেছে, কিছু করা যায় না। প্রতি বছরই এই বছরে 2বার, 2 দিন 3 দিন কনস্ট্যান্ট এরকম হবে। একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই জল জমে আছে। দোকানে জল ঢোকার কারণ হচ্ছে গাড়ি এখান দিয়ে গেলে ও ঢেউ থেকে তো ঢুকে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কেবল কলকাতাতেই বুধবার 2 ঘন্টায় প্রায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গেল মাসে একইভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় কলকাতা সহ আশপাশের এলাকা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আবারও জলমগ্ন কলকাতা। স্থানীয় সময় দুপুর 2টার সময় এই বৃষ্টিপাত শুরু হয়। তুমুল এই বর্ষণ শেষ হয়
বেলা 4:30 নাগাদ। আর সেখানেই কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে হাতি পানি জমার অবস্থা। কলকাতা পুরসভার যুদ্ধকালীন তৎপরতা থেকে চেষ্টা করা হচ্ছে এই জমা জল নিষ্কাশন করে বাইরে ফেলার, কিন্তু সেটি কখন হবে সেটি কিন্তু বড় প্রশ্ন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনায় 24 ঘন্টায় রেকর্ড 201 জনের প্রাণহানি, সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে 124। মিলছে না শয্যা, অক্সিজেন, প্রথম দিনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি। করোনা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ 9 মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে রদবদল, চলছে শপথ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।